President Trump turned up the temperature on Greenland. The battle for Greenland. President Donald Trump using the power of tariffs to try and get this weekend after President Trump announced new tariffs. মুহূর্তেই মধ্যপ্রাচ্যের হাওয়া বদলে আছড়ে পড়েছে ইউরোপে। এতদিন বলা হচ্ছিল ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ লাগতে যাচ্ছে, এখন সেটাই পরিণত হয়েছে ইউরোপ আমেরিকার সম্ভাব্যময় যুদ্ধে। আর এর পেছনে একমাত্র কারণ গ্রিনল্যান্ড। কিন্তু কি আছে এই গ্রিনল্যান্ডে? কোন মধুর টানে যুক্তরাষ্ট্র ইরান ছেড়ে হামলে পড়ল ইউরোপের ওপর? আর কেনই বা ইউরোপ আমেরিকার যুদ্ধের দামামা বাঁচবে বাঁচবে ভাব বিশ্বমঞ্চে? এর সব কিছুর উত্তর আজকের বিশ্লেষণে। We need Greenland for national security and even international security. Denmark hasn't done a good job. ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের শিরোনাম আমরা বেশ কিছুদিন ধরেই দেখে আসছি। মধ্যপ্রাচ্য মানেই যুদ্ধ, নিষেধাজ্ঞা, ক্ষেপণাস্ত্র, এটাই ছিল চিরচেনা দৃশ্য। তবে পালের হাওয়া এখন বিপরীতে। যুদ্ধের হাওয়া লেগেছে ইউরোপে। একটটা হয়েছে ইউরোপের দেশগুলো আমেরিকার বিরুদ্ধে। প্রশ্ন জেগেছে, কে আসলে কার শত্রু? আল জাজিরার সাম্প্রতিক বিশ্লেষণ ঠিক এই জায়গাতেই এক অস্বস্তিকর সত্য সামনে এনেছে। ইতিহাসে বহুবার দেখা গেছে বড় যুদ্ধ শুরু হয় বাইরের শত্রু দিয়ে নয়, বরং মিত্রদের মধ্যকার বিশ্বাস ভেঙে যাওয়ার মাধ্যমে। আজ যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্কে ঠিক সেই ফাটলের শব্দই শোনা যাচ্ছে। গ্রিনল্যান্ড, যে বরফের নিচে চাপা আছে অমূল্য সব সম্পদ। আল জাজিরা বলছে এই বরফের নিচেই লুকিয়ে আছে এমন এক ভূ রাজনৈতিক বিস্ফোরক যা পুরো ট্রান্স আটলান্টিক সম্পর্ককে কাঁপিয়ে দিতে পারে। আজকের বিশ্বে গ্রিনল্যান্ড আর শুধু একটি দ্বীপ নয়, এটি এখন আর্কটিক আধিপত্যের ভবিষ্যৎ সামরিক নজরদারির কেন্দ্র এবং শক্তির রাজনীতির নতুন মানচিত্র। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে আর্কটিক অঞ্চলের বরফ গলতে শুরু করায় নতুন সমুদ্রপথ, নতুন খনিজ সম্পদ এবং নতুন সামরিক সম্ভাবনা উন্মুক্ত হচ্ছে। আর এই প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে চায় না কেউই। তাই তো যুক্তরাষ্ট্রের চোখ গ্রিনল্যান্ডের ওপর। আল জাজিরার বিশ্লেষণ অনুযায়ী ওয়াশিংটনের দৃষ্টিতে গ্রিনল্যান্ড হল উত্তর আটলান্টিক ও আর্কটিক অঞ্চলের কৌশলগত চাবিকাঠি। এখান থেকে যেমন রাশিয়ায় ক্ষেপণাস্ত্র গতিবিধি সহজে নজরে রাখা যায়, তেমনি চীনের আর্কটিক উপস্থিতি পর্যবেক্ষণ করা যায়, যা বড় ধরনের যুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত প্রয়োজন। মার্কিন সামরিক বিশ্লেষকরা বলছেন আগামী দশকে আর্কটিক হবে নতুন হট জোন, আর এই জোনে আধিপত্য মানেই ভবিষ্যৎ বৈশ্বিক ক্ষমতার দখল। অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধের আগে যে এই গ্রিনল্যান্ড দখল করতে পারবে সেই এক ধাপ এগিয়ে যাবে। কিন্তু যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে আঘাত করতে চায়, তবে তা হবে সরাসরি ইউরোপের সার্বভৌমত্বে আঘাত। আর এখানেই বেঁকে বসেছে ইউরোপের নেতারা। গ্রিনল্যান্ড আইনগতভাবে ডেনমার্কের অংশ। ডেনমার্ক শুধু একটি ইউরোপীয় দেশ নয়, বরং এটি ন্যাটোর পুরনো ও গুরুত্বপূর্ণ সদস্য। আল জাজিরা তার প্রতিবেদন স্পষ্ট করে বলেছে যে যুক্তরাষ্ট্র যখন প্রকাশ্যে বলে ইউরোপ গ্রিনল্যান্ড রক্ষা করতে অক্ষম, তখন সেটি নিছক মন্তব্য থাকে না, এটি হয়ে ওঠে ইউরোপীয় নিরাপত্তার ওপর প্রশ্ন, ডেনমার্কের সার্বভৌমত্বের ওপর চাপ এবং ন্যাটোর অভ্যন্তরীণ ঐক্যের ওপর আঘাত। একজন ইউরোপীয় কূটনীতিক আল জাজিরাকে বলেছেন, এটা যদি রাশিয়া বলতো আমরা হুমকি বলতাম, যুক্তরাষ্ট্র বলায় আমরা একে বিশ্বাসঘাতকতা মনে করছি। এদিকে ডেনমার্কের প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে গ্রিনল্যান্ড ইস্যুতে একতরফা আগ্রাসন হলে ন্যাটোর অস্তিত্বই প্রশ্নের মুখে পড়বে। কারণ ন্যাটোর ইতিহাসে খুব কম সময় এমন হয়েছে যখন একজন সদস্য দেশ প্রকাশ্যে আরেক সদস্যের বিরুদ্ধে এই ধরনের আগ্রাসনের বার্তা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন এটি আসলে শুধুমাত্র একটি বার্তা নয়, বরং এটি বিশ্বাসঘাতকতা। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স বলছে যুক্তরাষ্ট্রের ভেতর থেকেই ইউরোপের দুর্বলতা নিয়ে বিভিন্ন মন্তব্য আসছে। সামরিক ব্যয় কম, নিরাপত্তায় নির্ভরশীলতা বেশি, এই যুক্তিগুলো সামনে এনে যুক্তরাষ্ট্র নিজের কৌশলগত সিদ্ধান্তকে প্রাধান্য দিতে চাইছে। কিন্তু ইউরোপীয় বিশ্লেষকরা বলছেন দুর্বল শব্দটি এখানে সামরিক নয়, এটি একটি রাজনৈতিক অপমান। দ্য গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে লিখেছে, ইউরোপীয় নেতারা এখন এটিকে বিচ্ছিন্ন মন্তব্য হিসেবে দেখছেন না, তারা এটিকে দেখছেন একটি দীর্ঘ প্রবণতার অংশ হিসেবে, যেখানে যুক্তরাষ্ট্র তারই মিত্রদের চাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে চাইছে ইউরোপকে। ইউরো নিউজের বিশ্লেষণ অনুযায়ী যুক্তরাষ্ট্র ইউরোপ এই সংকট এখন ন্যাটোর ভেতরেই গভীর ফাটল তৈরি করছে। ন্যাটো গঠিত হয়েছিল সোভিয়েত হুমকি মোকাবেলার জন্য, কিন্তু আজ প্রশ্ন উঠছে হুমকি কি এখনও বাইরের নাকি ঘরের, নাকি ভেতর থেকেই জোট দুর্বল হয়ে পড়ছে?
এই প্রশ্নটাই পরিস্থিতিকে সবচেয়ে ভয়ঙ্কর করে তুলছে, কারণ ইতিহাস বলে জোট ভাঙে যুদ্ধের ময়দানে নয়, বরং ভাঙে আস্থার টেবিলে। এই সংকট শুধু সামরিক বা কূটনৈতিক নয়। রয়টার্সের মতে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থাগুলো সতর্ক করছে, ন্যাটোর ঐক্য নষ্ট হলে ইউরোপের বহু দেশের অর্থনীতিতে সরাসরি ধাক্কা আসবে, যার অর্থ বিনিয়োগ কমে যাওয়া, মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়া, জ্বালানি বাজারে অস্থিরতা। আর এমনটি হলে এটি তখন আর গ্রিনল্যান্ডের গল্প থাকবে না, এটি হবে সাধারণ মানুষের চাকরি, বাজার দর আর জীবনযাত্রার গল্প। তবে আল জাজিরা বলছে ভিন্ন কথা। তাদের ভাষায় আধুনিক যুদ্ধের ভাষা ট্যাঙ্ক নয়, চাপ। এই সংঘাতে এখনও ট্যাঙ্ক নামেনি, যুদ্ধ জাহাজও নয়। সামনে এসেছে শুল্ক, নিষেধাজ্ঞা, কূটনৈতিক অপমান, রাজনৈতিক চাপ। ইতিহাসবিদরা বলছেন আধুনিক যুদ্ধ প্রায়ই এখান থেকেই শুরু হয়। প্রথমে সম্পর্ক ভাঙে, তারপর অর্থনীতি, তারপর নিরাপত্তা, যার অর্থ দাঁড়ায় হয়তো অদূর ভবিষ্যতেই বড় একটি পরিবর্তন দেখতে যাচ্ছে বিশ্ব। তবে এর মাসুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে। সবচেয়ে উপেক্ষিত আজ গ্রিনল্যান্ডের জনগণ। আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে তারা নিজেদের ভবিষ্যৎ নিজেরা নির্ধারণ করতে চায়। তারা কোনো পরাশক্তির দাবির বস্তু হতে চায় না। একজন গ্রিনল্যান্ডিক নেতার ভাষায়, আমরা দাবার বোর্ডের গুটি নই, আমরা শান্তিতে বাঁচতে চাই। এদিকে বিশ্লেষকরা বলছে সরাসরি সামরিক যুদ্ধের সম্ভাবনা এখনও কম হলেও তারা সতর্ক করে দিচ্ছেন দীর্ঘস্থায়ী রাজনৈতিক সংঘাত, অর্থনৈতিক চাপ এবং আস্থার ক্ষয় পশ্চিমা বিশ্বকে এমন এক জায়গায় নিয়ে যেতে পারে যেখান থেকে আর পিছু ফেরার পথ থাকবে না। এখন প্রশ্ন জাগতেই পারে, এই সংঘাত কি বাংলাদেশের কিংবা ভারতের জন্য গুরুত্বপূর্ণ? এর কোনো প্রভাব কি এই দেশের উপর পড়বে? দক্ষিণ এশিয়ার মানুষের জন্য এটি দূরের কোনো গল্প নয়। বড় শক্তিগুলোর সংঘাত মানেই জ্বালানি দামের ওঠানামা, রপ্তানি বাজারের চাপ, বৈদেশিক কূটনীতিতে জটিলতা, বিশ্ব রাজনীতির ঢেউ শেষ পর্যন্ত এসে লাগে এই দেশগুলোর ঘরেই। তাই এর ফল ভোগ করতে হতে পারে আমাদেরকেও। আল জাজিরার সতর্কবার্তা তাই সবচেয়ে গুরুত্ব দিয়ে শোনা দরকার। গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপ যদি নিজেদের সম্পর্ক নতুন করে সংজ্ঞায়িত না করে, তাহলে ভবিষ্যতের ইতিহাসে এটি লেখা হতে পারে সেই মুহূর্ত হিসেবে যখন পশ্চিমা ঐক্য ভাঙতে শুরু করেছিল। কারণ যুদ্ধ সবসময় গোলার শব্দ দিয়ে শুরু হয় না, কখনো কখনো যুদ্ধ শুরু হয় বিশ্বাস ভাঙার শব্দ দিয়ে। আর বিশ্বাসঘাতক হিসেবে ইতিহাসে চিহ্নিত হবে যুক্তরাষ্ট্র।